রাত হয়েছে, ঘরে চলো। সেহের শুনেও না শোনার মতো মুখ ফিরিয়ে নিল। বলল, ঘরেই তো আছি। আমাদের রুমে চলো। আমাদের নামক কোনো রুম নেই, যা আছে আলাদা আলাদা। আমার আর আপনার, যার যার তার তার। তো তুমি যাবে না? সেহের না শোনার ভঙ্গিমা করে মুখ ফিরিয়ে নিল। আরহাম বাঁকা হেসে বলল, ওকে ফাইন, তোমার যা ইচ্ছে তাই হোক। এক মুহূর্ত দেরি না করে বড় বড় পা ফেলে সেহেরের মুখোমুখি দাঁড়ায়। সেহের কিছু বুঝে ওঠার আগেই টপ করে কোলে তুলে ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ে। লিয়ানা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে খানিক পূর্বে ঘটে যাওয়া ঘটনা মাথার উপর দিয়ে গেল। সেহের দাঁত কিড়মিড় করে ক্রুদ্ধ দৃষ্টিতে আরহামের দিকে তাকায়। আরহাম তোয়াক্কা না করে নিজের রুমের দিকে বড় বড় পা ফেলছে। সেহের কঠিন গলায় বলল, এসব কি হচ্ছে? ছাড়ুন, আমায় ঘুমোবো। তোমাকে বাধা দিয়েছে কে? রুমে গিয়ে ঘুমিও। আমি আমার রুমে ঘুমোবো। শুনেছেন আপনি? এখন থেকে এটাই তোমার রুম। নাম মাত্র বিয়েকে এভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো মানেই দেখছি না। এটা একটা ডিল, জাস্ট ডিল। বিয়েটা যেভাবেই হোক, নাও ইউ আর ইন, নাও ইউ আর মাই ওয়াইফ। তোমাকে আমার সাথেই থাকতে হবে। সারাদিন ব্যস্ত থাকায় স্পেস দিয়েছি নিজেকে গুছিয়ে নিতে। বাই দ্য ওয়ে, কাল থেকে সামনের ঘরটায় তালা ঝুলবে। সেহের অগ্নি দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার পূর্বেই চুপ করিয়ে আরহাম বলে ওঠে, ডোন্ট ওয়ারি, তোমার সকল প্রয়োজনীয় জিনিসপত্র টাইমলি শিফট হয়ে যাবে। সেহের গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আরহাম সেহেরকে বিছানায় ধপ করে ফেলে দরজার দিকে পা বাড়ায়। সেহের ব্যথাতুর স্বরে চিৎকার করে বলে, মারবেন যেহেতু একেবারেই মেরে ফেলুন। এভাবে ধুকে ধুকে কেন মারছেন? আহ, আমার কোমর। আরহাম দরজা লক করে সেহেরের দিকে এগিয়ে আসতে আসতে বলে, জানে মারবো কে বলেছে? শোনো মেয়ে, তোমাকে বিষে মারবো না, তিলে তিলে মধুতে আহত করব। সেহের ভেঙচি কেটে ব্যথাতুর সুর টেনে কোমরে হাত বোলাতে থাকে। আরহাম সেহেরের দিকে হাত বাড়িয়ে বলল। দেখি কোথায় লেগেছে। সেহের সরে যেয়ে বাজ খায় আওয়াজে বলল, ইচ্ছে করে ব্যথা দিয়ে সোহাগ দেখানোর কোনো দরকার নেই, দূরে সরুন। আরহাম মানল না, উল্টো জোর করে সেহেরকে নিজের কাছে টানল। বিছানায় শক্তভাবে উপর করে শুয়ে কোমরের বাম লাগিয়ে মালিশ করে দিচ্ছে। সেহের রাগে লজ্জায় উঠতে চাইল, কিন্তু আরহামের শক্ত আওয়াজ। ব্যথা যেহেতু আমি দিয়েছি, তা নিবারণ আমিই করব। আরহামের জিদের সাথে না পেরে সেহের মুখ ফুলিয়ে শুয়ে থাকে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে, অন্ধকার ঘনিয়ে খোলা জানালা মাড়িয়ে শীতল হাওয়া আসছে। সেহের আবেশে চোখ বুজে আছে। আরহামের স্পর্শগুলো গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আদুরি স্পর্শগুলো শরীরকে ছুঁয়ে মনকে সিক্ত করছে। মাথাটাও ভন ভন করছে, কেমন যেন নেশা নেশা। এটাকেই বুঝি প্রেম মাতাল হাওয়া বলে। সেহের ভাবল। সেহেরের ধ্যান ফিরতেই তড়িঘড়ি করে উঠে বসে। ভেসে চলা মেঘ থেকে ধপাস করে মাটিতে। নিজের মনে এলোমেলো অগোছালো ভাবনার প্রতি আফসোস লজ্জা হলো। সে এসব কি ভাবছে? যে মানুষটার জন্য এত কিছু ঘটল তার প্রতি দুর্বল হচ্ছে। মনের নিকৃষ্ট চিন্তাধারার প্রতি দয়া হলো। নিজেকে সামলে শাড়ি ঠিক করতে করতে দূরে সরে বলল, ছোবেন না আমায়, আপনার স্পর্শ অসহ্য লাগে আমার। আরহাম সেহেরকে কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, 1000 বার ছুবো, আর তোমাকেও সহ্য করতে হবে। সেহের হিংস্র সিংহীর মতো আরহামের দিকে তাকিয়ে আরহাম সেহেরের চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলে, আজ অবধি আমার দিকে এমনভাবে তাকানোর সাহস কেউ করেনি। করেনি, কারণ আপনি কাউকে সেই সাহস আজ অব্দি দেননি, তাই। তোমাকে দিয়েছি, নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ কারণ আছে। আরহাম থামল। সেহের চোখ উঠিয়ে ডাগর ডাগর চোখ করে আরহামের দিকে তাকিয়ে আরহাম আগের মতো একই দৃষ্টিতে তাকিয়ে ভারী স্বরে বলল, Because you are very, very special for me. মুহূর্তেই সেহেরের সব রাগ জেদ মাটিতে পড়ল। বুকটা ধুক করে উঠল। কেন এমন হচ্ছে? আরহামের কথায় তার উপর কেন এতটা প্রভাব ফেলে? কেন? গভীর রাত, ঘড়ির কাঁটা গড়িয়ে 3-এর দিক। সেহেরের ঘুম ভাঙে পুরুষালী কান্নার আওয়াজে। নিভু নিভু ঘুমু ঘুমু চোখে উঠে বসে। অন্ধকার ঘরটায় ড্রিম লাইটের আবছা আলো। ধীরে ধীরে কান্নার আওয়াজটা প্রখর হয়। সেহেরের চোখ থেকে ঘুম ছোটে। খেয়াল করে শুনে আওয়াজটা তার পাশ থেকে আসছে। তবে কি আরহাম কান্না করছে? সেহের দ্রুত ল্যাম্প অন করে। আরহাম বড় বড় শ্বাস নিচ্ছে আর মুখে কিছু একটা বিড়বিড় করছে। সেহের ভয় পেল, আরহামকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো পরিবর্তন হলো না। আরহাম প্রচণ্ড ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। সেহের উপায় না পেয়ে আরহামের দিকে ঝুঁকলো, শোনার চেষ্টা করলো আরহাম কি বলতে চাইছে। আরহাম থেমে থেমে ভীতু স্বরে বলল, ওরা মাকে মেরে ফেলবে। রক্ত, আগুন, মা, বাবা,
সেহের আরহামের কথার আগাগোড়া বুঝল না। ধীরে ধীরে আরহাম হাইপার হচ্ছে, বড় বড় শ্বাস ফেলছে, গলার নিচু স্বর চিৎকারে পরিণত হচ্ছে। সেহের ভীষণ ভয় পেল। কোনো উপায় না পেয়ে আরহামকে জোরে ঝাঁকুনি দিয়ে ডাকলো। আরহাম, চোখ খুলুন, এখানে কেউ নেই আরহাম। আরহাম চট করে চোখ খুলল, তড়াক করে উঠে বসে বড় বড় শ্বাস ফেলল। কপাল, মুখ, পুরো শরীর ঘেমে একাকার। সেহের দ্রুত গ্লাস ভর্তি পানিটা আরহামের হাতে দিল। আরহাম অনেকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করল, কিন্তু শরীর তখনও থরথর করে কাঁপছে। সেহের আরহামের সামনে বসে আরহামের হাতে হাত রেখে বলল, আপনি ঠিক আছেন? আরহাম চোখের ইশারায় হ্যাঁ সূচক উত্তর দিল। সেহের আবারও নরম স্বরে বলল, কেউ নেই, রিল্যাক্স, দুঃস্বপ্ন ছিল। আরহাম উত্তর দিল না। সেহের অনুভব করল আরহামের হাত তখনও কাঁপছে। ভাবনাহীন সেহের কোনো কিছু না ভেবে নিজ থেকে আরহামকে গভীরভাবে জড়িয়ে ধরে। আরহাম আবেশে চোখ বুজে নেয়। সেহেরের গায়ের ঘ্রাণ টেনে মনকে শান্ত করার চেষ্টা করে। সেহের পিঠে আলতো হাত বুলিয়ে বলে, এখানে আমরা ছাড়া অন্য কেউ নেই। বেশ কিছুক্ষণ দুজন এভাবে জড়িয়ে থাকে। সেহের ছুটে যেতে চাইলে আরহাম আবার সেহেরকে জড়িয়ে ধরে কাতর স্বরে আবদার করে। এভাবে পুরোটা রাত কাটিয়ে দিলে হয় না, প্লিজ? সেহরের মায়া হলো, ভীষণ মায়া। পাশে শুয়ে গভীরভাবে আরহামকে জড়িয়ে ধরল, চাদরটা গায়ে টানলো, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। একই চাদরের নিচে দুজন রাত কাটালো, ভালোবাসা প্রেমময় মুহূর্ত তৈরি করে। কিন্তু কিছু কিছু পরিস্থিতি ভালোবাসার সৃষ্টি করে। বাহিরে ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। সোনালি আলোগুলো তীর তীর করে অন্ধকার ঘরটায় আলো ছড়াচ্ছে। এসির পাওয়ার তখনও 16-তে। পুরো ঘর হিমাগারের মতো ঠান্ডা। আরহাম মাথা চেপে বিছানায় উঠে বসে, মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে। সেহেরকে পাশে না পেয়ে পুরো রুমে চোখ বোলালো, কোথাও নেই। ঘড়িতে সবে 7:10। এত সকাল সকাল সেহের কোথায় যেতে পারে? আরহাম ভাবল। খানিকক্ষণ বিছানায় বসে নিদ্রা অলস ভাব কাটিয়ে ফ্রেশ হতে উঠে পড়ে। ব্রেকফাস্টের পূর্বে সেহেরের দেখা মিলল না। অফিসের জন্য রেডি হয়ে নিচে নামতেই সেহেরের দেখা মিলল। দাদি মায়ের সাথে টেবিলে নাস্তা সাজাচ্ছে। পরনে সুনীল রঙা কুর্তি, রক্তিম লাল ওড়নাটা একদিকে ঝুলছে। এলোমেলো শিশির ভেজা চুলগুলো চুয়ে চুয়ে পানি ঝরছে, ঠিক যেন স্নিগ্ধতায় মোড়ানো অপরাজিতা। আরহাম সিঁড়ি বেয়ে নামার সময় পলকহীনভাবে সেহেরের দিকে তাকিয়ে রইল। মুহূর্তে সব খারাপ লাগা, মাথা ব্যথা কোথাও মাথা গুজল। অদ্ভুত এক ভালো লাগা অন্তর ছুঁয়ে গেল। প্রতিটা সকাল এমন সুন্দর স্নিগ্ধকর হলে আর কি চাই? এমন সকাল হাজার বার চাই, অনন্তকাল চাই। আরহাম টেবিলে এসে বসতেই সেহের দাদিমায়ের আড়ালে যায়। দুজনের চোখাচোখি হতে সেহে লাজুক হাসে। জোসানার বাহানায় কিচেনের দিকে পা বাড়ায়। সকাল থেকে এ পর্যন্ত সেহেরের কাছে কয়েকবার ডাক পাঠিয়েছে, কিন্তু সে আসেনি। প্রত্যেকবার বাহানায় এড়িয়ে গেছে। আরহাম স্পষ্ট বুঝল সেহের তাকে ইগনোর করছে, কিন্তু কেন? রাতের ঘটনাকে কেন্দ্র করে কি? সবাই একত্রে নাস্তা করছে। সেহের আরহাম থেকে বেশ দূরত্ব রেখে দূরে এক চেয়ারে বসেছে। লজ্জা মিশ্রিত ভীতু চোখে আড়ে আড়ে বারবার আরহামের দিকে তাকাচ্ছে। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে আরহাম ব্রেকফাস্ট করছে। সেহের কোনো রকম নাস্তা সেরে নিজের রুমে চলে যায়। কাঁধে ব্যাগ ঝুলিয়ে যেই বাড়ির বাহিরে পা দিবে, এমন সময় মালিহা খানমের ডাক পড়ে। সেহের থেমে যায়। মালিহা খানম ভারী স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাওয়া হচ্ছে? সেহের মুচকি হেসে উত্তর দিল, ভার্সিটিতে। একাই যাচ্ছ? লিয়ে যাচ্ছে না? না, লিয়ার ওয়াহিদ ভাইয়ার সাথে বের হবে। মালিহা খানম কিছু একটা ভেবে বলল। একা যেতে হবে না, আরহাম ভার্সিটিতে ছেড়ে আসবে। মালিহা খানমের কথায় সেহের চমকায়, বড় বড় চোখ করে তৎক্ষণাৎ বলল, না দাদিমা, তার দরকার নেই, যেতে পারবো আমি, শুধু শুধু ওনার কষ্ট হবে। বাড়ির বউ একা বের হবে? তাছাড়া সেফটির একটা ব্যাপার আছে। কিছু হবে না, আমি ম্যানেজ করতে পারবো। আরহাম ছেড়ে আসবে, আর কোনো কথা না। কিন্তু সেহের সুর টেনে এতটুকু বলতেই মালিহা খানম থামিয়ে দিল। ভারী গলায় বলল, আরহামের সাথে যাচ্ছ, ব্যাস, কোনো কথা শুনতে চাই না। সেহের মায়া মায়া পিট চোখে মালিহার দিকে তাকায়। আরহাম পাশে ছিল। সেহের মালিহার পুরো কথোপকথন শুনছিল, কিন্তু এমন ভাব করলো যেন কিছুই শুনেনি। সেহের কোনো উপায় না পেয়ে রাগে গাল ফুলিয়ে গাড়িতে আরহামের পাশের সিটটায় বসলো। আরহাম সেহেরকে এভাবে জব্দ হতে দেখে মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো।
মালিহা দূর থেকে তাদের দেখে মুচকি হাসল। আরহাম সেহেরের সম্পর্ক অনেকটা আগুন পানির মতো। একজন জ্বলন্ত আগুন হলে অন্যজন স্বচ্ছ সরল জল। আরহামকে ক্ষান্ত রাখার জন্য সেহেরকে প্রয়োজন। সেহেরের প্রতি আরহামের ভালোবাসা আকাশচুম্বী। আরহামের ভালো থাকার জন্য সেহেরের ভালোবাসাটাও প্রয়োজন। গাড়ি তার নিজ গতিতে চলছে। স্বচ্ছ আকাশে রক্তিম সূর্য চিকচিক করে আলো ছড়াচ্ছে। বাহিরের ভ্যাপসা গরম হাওয়া গাড়ির স্পিডের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে শীতল হচ্ছে। সেহের মুখের সামনে উল্টো বই ধরে আরহামের থেকে লুকানোর যথাসাধ্য চেষ্টা করছে। গায়ে জড়ানো রক্তিম ওড়নাটা সামান্য জানালা মারিয়ে হাওয়ায় দুলছে। আরহাম সেহেরকে ওড়না গোছাতে বলল। সেহের না শোনার মতো করে চুপি হাতে ওড়না টেনে আবার মুখের সামনে বই ধরল। আরহাম পুরো ঘটনাটা লক্ষ্য করে মিটমিট করে হাসল। আরহাম গাড়ি চালাতে চালাতে স্বাভাবিক স্বরেই বলল। সকাল সকাল গোসল করার লজিকটা ঠিক বুঝলাম না। আরহামের কথা শুনে সেহেরের হাত থেকে ঠাস করে বইটা পড়ে। সেহের তড়াক করে ঘাড় ঘুরিয়ে বড় বড় বিস্মিত চোখে আরহামের দিকে তাকায়। আরহামের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সেহের তখনও থমকে। আরহাম সেহেরের অবাক হওয়া দেখে বলল। এত হাইপার হচ্ছ কেন? ইটস নর্মাল। সুযোগ নিলে নিতেও পারো। এত হ্যান্ডসাম একটা ছেলে তোমার পাশে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে এত কাছাকাছি, কিছু তো সর্বনাশ হতেই পারে, তাই কি নয়? সেহের রাগে জিদে কথা বলতে ভুলে গেছে। এই মুহূর্তে আরহামের ওপর ভীষণ রাগ হচ্ছে। বেশ কিছুক্ষণ রাগে ফোঁসফোঁস করে, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। নিয়ন্ত্রণহীন হয়ে চেঁচিয়ে বলে। আমি আপনার সুযোগ নেব? আমি দরকার হলে সারা জীবন সন্ন্যাসী হয়ে কাটাবো, তবুও আপনার সাথে ওইসব মানে মানে আমার কাছে আসবে না, তাই তো? আরহাম কথা কেটে বলল। সেহের সায় দিয়ে উঁচু গলায় বলল। হ্যাঁ তাই, আপনার কাছে আসবো না। আরহাম মুচকি হেসে উত্তরে বলল। কতদিন দূরে পালাবে? ঘুরে ফিরে আমার বক্ষ নেড়েই তোমায় ধরা দিতে হবে। সেহের ভেঙচি কেটে মুখ বাঁকা করে উত্তর দেয়। এমন দিন কোনোদিনও হবে না। আরহাম বাঁকা হেসে ড্রাইভিংয়ে মন দিল। গাড়িতে পিনপত নীরবতা। অনেকটা সময় কাটলো। অনেকক্ষণ ধরে সেহেরের মনে একটা প্রশ্ন খচখচ করছে। জিজ্ঞেস করবে কিনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মনকে বোঝাতে না পেরে নীরবতা ভেঙে বলল। একটা কথা জিজ্ঞেস করব, হুঁ, গত রাতে কি ঘটেছিল? স্বপ্নে এমন কি দেখেছেন যে এতটা ভয় পেয়ে গেলেন? আরহাম হুট করে গাড়ি ব্রেক কষল। অপ্রস্তুতভাবে সেহের সামনের দিকে ঝুঁকে পড়ে। পেছনের চুল মুখের ওপর এসে পড়ে। সেহের চুল গোছাতে গোছাতে ভীতু চোখে আরহামের দিকে তাকায়। আরহাম থরথর কাঁপছে। চেহারায় ভয়ের ছাপ। খানিক পূর্ব অবধি সব ঠিক ছিল। হুট করে আরহামের এভাবে ভয় পেয়ে যাওয়া বেশ চমকায়। আরহাম সিটে গায়ে নিয়ে চোখ বুজে বসে আছে। কিছু জিজ্ঞেস করতে যেয়ে সেহের থেমে যায়। আরহাম নিচ থেকে ভারী স্বরে বলল। জানি না কি ছিল, চারদিকে অনেক আগুন, কয়েকটা অচেনা মুখ, তারপর ভাবতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। আরহাম শেষের কথাগুলো কাতর স্বরে বলল। সেহের আরহামের যন্ত্রণা দেখে আর কিছু বলল না। বুকের কোথাও ভীষণ যন্ত্রণা হচ্ছে। চুপচাপ ব্যথাতুর চোখে আরহামের দিকে তাকিয়ে রইল। আরহাম অনেকটা সময় নিয়ে স্বাভাবিক হলো। সোজাসুজি উঠে বসে গাড়ি স্টার্ট দিল। সেহের তখনও আগের দৃষ্টিতে আরহামের দিকেই তাকিয়ে। আরহাম গাড়ি চালাতে চালাতে বেখিয়ালি স্বরে বলল। কিছু বলবে? সেহের কাছুমাছু স্বরে বলল। আজ বাড়ি থেকে না বের হলেই বোধহয় ভালো হতো। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। আমি ঠিক আছি। তবুও সেহের সুর টেনে এতটুকু বলল। আরহাম প্রতি উত্তরে কিছু চুপ রইল। গাড়ি ভার্সিটির সামনে থামতেই সেহের নামতে চাইলে আরহাম হাত টেনে কাছে আনলো। কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলল। ক্লাস শেষে অপেক্ষা করো, নিতে আসবো। সেহের নত মাথা হ্যাসূচক নাড়ল। লাজুক স্বরে বলল। আপনিও নিজের খেয়াল রাখবেন। আরহাম আরেকবার কপাল ছুঁয়ে মুচকি হাসল। সেহের ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ভার্সিটির গেটের দিকে পা বাড়ালো। আরহাম সিটে হেলান দিয়ে মুচকি হেসে আদুরে দৃষ্টিতে তাকিয়ে রইল। সেহের ক্লাস থেকে ফিরেছে অনেকক্ষণ। বিকাল মাড়িয়ে সন্ধে হলো বলে। খানিক পূর্বে দিশা বাড়ি ফিরেছে। সেহের তখন দোতলার বারান্দায়। গাড়ির শব্দ পেয়ে উৎসুক দৃষ্টিতে গেটের দিকে তাকালো। দিশাকে নামতে দেখে এক চিলতে হেসে নিচতলার সিঁড়ির দিকে পা বাড়ায়। এতটা সময় মায়ের ফিরে আসার অপেক্ষায় ছিল। আজ অনেক দিন মায়ের সাথে ঠিকঠাক কথা হয় না। বিয়ের কথা চলাকালীন সময় থেকে সম্পর্কে একটা গ্যাপ চলে এসেছে। মাও আগের মতো তেমন কথাবার্তা বলেন না।
যথাসম্ভব এড়িয়ে চলেন। হয়তো সেহেরের ওপর রেগে আছেন, হওয়াটাই স্বাভাবিক। সেহের না বুঝে না জেনে মাকে অনেক আজে বাজে বলে দিয়েছে। সব কিছুর জন্য ওনাকে দায়ী করে গেছে। নিজের ভুলগুলোর জন্য সেহের ভেতরে ভেতরে ভীষণ অনুতপ্ত। তাই আজ মায়ের কাছে সেদিনের করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। এসব ভাবতে ভাবতে সেহের দিশা রুমের সামনে যেয়ে দাঁড়ায়। দরজা ভিড়ানো, দুবার নক করে, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। সেহের ৬-৯ না ভেবে ভেতরে ঢুকে পড়ে। বারান্দায় দিশার ছায়া দেখা যাচ্ছে। সেহের ভাবলো মাকে পেছন থেকে জড়িয়ে ধরে চমকে দিবে। আলতো পায়ে চুপিসারে বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার চৌকাঠে পা রাখতে সেহের থমকে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে আরহাম আর স্যারের ভিডিওটা ভাইরাল করতে বলেছি। এর বিনিময়ে যত টাকা চেয়েছো দিয়েছি। এরপরও কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছো? প্রাণের ভয় কি তোমার নেই? ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো? মূর্খ, তুই আমাকে আরহামের ভয় দেখাচ্ছিস? আরহাম বিয়ের আগে সব জেনে গেছে। এরপর আমাকে ফোন করলে সোজা জেলে ঢুকাবো। এমন অবস্থা করব প্রাণ ভিক্ষা চাইবি। দিশা ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বলল। অপূর্বা সে ব্যক্তিটা হয়তো ভয় পেল। দিশা ফোন কেটে রাগে গড়গড় করতে করতে পেছন ফিরে চাইল। সেহেরকে দেখে ছিটকে গেল। সেহের দিশার দিকে ঘৃণা মিশ্রিত অশ্রু ভেজা চোখে তাকিয়ে দিশা সেহেরের দিকে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ভীতু স্বরে বলল, শাহের মা, আমার কথাটা শুনো। আ- আমি দূরে যাও, তোমার ওই নোংরা হাতে আমায় ছুবে না। সেহের এক পা করে পেছনের দিকে পিছোচ্ছে। দিশা কান্নারত স্বরে বলল, প্লিজ শান্ত হও, আমার কথাটা একবার শোনো, আমাকে বলার সুযোগ দাও। সেহের দিশার হাত ঝাড়ি দিয়ে চিৎকার করে বলল, কি শুনবো আমি? কি? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা। নিজের লাভের উদ্দেশ্যে সবার সামনে নিজের মেয়ের মান ইজ্জত এভাবে টেনে খুললে। এসব করার আগে একবার তোমার বুক কাঁপলো না? ছি, এত নিকৃষ্ট তুমি। এতটুকু বলেই সেহের কান্নায় ভেঙে পড়ে। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলে বলল, ছোট থেকে তোমার অবহেলা পেরে বড় হয়েছি। জন্মের পর বাবার হাতে তুলে চলে এসেছে তুমি। তোমার নতুন জীবন গুছিয়েছো। অবহেলা অনাদরে বড় হয়েছি আমি। মায়ের একটুখানি ভালোবাসা পাওয়ার লোভে বেহায়ার মতো তোমায় ফোন করেছি। বহুবার কান্নায় ভেঙেছি, কিন্তু আমার কান্না শোনার মতো সময় হয়নি তোমার। বরাবরের মতো আমায় ইগনোর করে গেছো। কেন আমার প্রতি তোমার এত ঘৃণা? কি দোষ ছিল আমার? কেন আমার জীবনটা এমন রংহীন হলো বলতে পারো? তোমার জন্য সবকিছু, তোমার জন্য, তুমিই দায়ী সবকিছুর জন্য। ক্লাস 8-এ যখন তোমার কাছে আসলাম, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল আমি তোমার সাজানো গোছানো সংসারে বেহায়ের মতো চলে এসেছি। লিয়াকে দেখে প্রচন্ড হিংসে হতো, কারণ বাবা মায়ের শতভাগ ভালোবাসাও পাচ্ছিল, কিন্তু আমি সর্বদা একা ছিলাম। না আমার সাথে বাবা ছিল আর না মা। কারো কোনো আদর আল্লাহ ছাড়া একা বেড়ে উঠেছি আমি। জীবনের কঠিন সময় পার করেছি। যখন বিপদে পড়ে তোমার কাছে ঠাঁই নিলাম, তুমি আমার সাথে কি করলে? আমার জীবনটা এইভাবে শেষ করে দিলে। নিজ স্বার্থে আমাকে ব্যবহার করলে। ছি, পুরো শহরের সামনে এভাবে আমার মান ইজ্জত নষ্ট করলে। এর চেয়ে বরং আমায় মেরে ফেলতে। সেহের মাটিতে হাঁটু গেড়ে কান্না করছে। দিশা সেহেরের সামনে বসে কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমি তোমাকে একা ছেড়ে এসেছি, তোমাকে এড়িয়ে চলেছি। এর কারণ শুধুমাত্র তোমার বাবা। তোমাকে দেখলে বুকের ঘাগুলো জেগে উঠতো, আমাকে তিলে তিলে শেষ করত। তাই বলে আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। শুধু মানসিক প্রশান্তির জন্য তোমার থেকে পালিয়ে বেঁচেছি। কিন্তু ভিতরে ক্ষণে ক্ষণে আমিও অনুতাপের আগুনে পড়েছি। আমি যা করেছি তোমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য করেছি। চাকচিক্য সুন্দর জীবন তুমি ডিজার্ভ করো, সীমাহীন সুখ ডিজার্ভ করো। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। সেহের অশ্রু ঝরা চোখে মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। বলল, কেন বোন মিথ্যে বাহানা দিচ্ছ? আমি জানি তুমি এসব কেন করেছো। আমার এসব চাকচিক্য কৃত্রিম সুখ চাই না। আমি শুধু ভালোবাসা চাই, যা তুমি কোনোদিনও বুঝবে না। তুমি আমার মা নও, একজন ক্ষমতা লোভী নেত্রী মাত্র তুমি। ক্ষমতার লোভে তুমি সব সীমানা ভাঙতে পারো। প্রথমে নিজেকে বিক্রি করেছো, এবার আমায় করলে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। সেহের কান্না করতে করতে দিশা রুম ছেড়ে বের হয়ে যায়। সেহে যাওয়ার দিকে দিশা নিরাশ পলকহীন চোখে তাকিয়ে রইল। সন্তানের চোখে নিজের জন্য ঘৃণা দেখার মতো বেদনাদায়ক অন্য কিছুতে নেই।
দিনের আলো ফুরিয়ে রাতের আঁধার ঘনিয়ে আসছে। চারিদিকে অন্ধকার নেমে আরহাম বাড়ি ফিরল বরাবর 9টায়। চেহারায় একরাশ ক্লান্তি আর রাগ নিয়ে। আজ সারাদিন কাজের চাপ ছিল প্রচুর। এত ব্যস্ততার মাঝে সেহেরকে ফোন করেছে, কিন্তু সেহের একবারের জন্য রিসিভ করেনি। উল্টো সন্ধ্যের পর থেকে ফোন সুইচ অফ। আরহামের মাথা পুরোপুরিভাবে বিগড়ে। মেয়েটা এত কেয়ারলেস কেন? কেন এমন অবুঝের মতো আচরণ করে? আরহাম দাদিমায়ের সাথে দেখা করে নিজের রুমের দিকে বড় বড় পা ফেলে। ঘরে ঢুকতে আরহাম চমকে যায়। পুরো রুম অন্ধকারে ঘিরে আছে। আরহাম সেহেরকে কয়েকবার ডাকে, কিন্তু প্রতি উত্তরে কোনো সাড়া শব্দ নেই। সেহেরের কোনো সাড়া শব্দ না পেয়ে আরহাম ঘাবড়ায়। তরবরে সুইচ অন করে। পুরো রুমে চোখ বোলায়, কোথাও সেহের নেই। আরহামের ভয় বাড়ে। রুমের ডিভানের পাশে যেতেই নির্ভীত কান্নার স্বর ভেসে আসে। আরহাম দ্রুত পায়ে ডিভানের পেছনে যেতেই থমকে যায়। সেহের মাটিতে বসে হাঁটুতে মাথা গুজে ডুকরে কাঁদছে। আরহাম কাঁপা কাঁপা হাত সেহেরের কাঁধে রাখতেই সেহের ভয়ে ছিটকে ওঠে। চোখ মুখ ফুলে রক্তিম হয়ে আছে। গাল এখনো অশ্রু জলে ভিজে। আরহাম কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই সেহের আরহামের বুকে আছড়ে পড়ে। বুক ফাটা চিৎকারে কান্নায় ভেঙে পড়ে। আরহাম শক্তভাবে সেহেরকে বুকের সাথে জড়িয়ে ধরে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে? কেউ কিছু বলেছে? এভাবে কান্না করছো কেন? সেহের ধ্যান ফিরতেই আরহাম থেকে হুট করে দূরে সরে যায়। কান্নাজড়িত গলায় বলে, আপনিও ছবেন না আমায়, আপনারা সবাই এক, ঠক, মিথ্যুক, মুখোশধারী। আরহাম বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, আমি কি জানতাম তুমি এসব কি বলছো? আর কত অভিনয় করবেন? আর কত? কেন আপনি জানতেন না ভিডিও দিশা খানম ভাইরাল করেছে? সব জেনে শুনে আমার জীবন কেন নষ্ট করলেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? কেন এমনটা করলেন? সেহের, তুমি ভুল বুঝছো। আমি এসব কিছু... আরহামকে থামিয়ে সেহের ভারী গলায় বলল, আর কত মিথ্যে বলবেন? এবার অন্তত এইসব বন্ধ করুন। আমি আপনাদের এই মরীচিকাপূর্ণ চাকচিক্যময় পরিবারের অংশ হতে চাইনি। আমায় কেন ব্যবহার করলেন? আমায় এইসব থেকে মুক্তি দিন। মুক্তি চাই আমি, প্লিজ মুক্তি দিন। সেহের মাটি থেকে উঠে ব্যাগ গোছাচ্ছে। পাগলের মতো আচরণ করছে। এলোমেলো চুলগুলো মুখের ওপর পড়ছে, যেন সে নিজের মাঝে নেই। আরহাম সেহেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেহের কোনো কথা শুনতে নারাজ। আরহাম সেহেরের হাত ধরে আটকায়। সেহের হাত ছাড়িয়ে ব্যাগ গোছাতে গোছাতে বিড়বিড় করে বলল, যেখানে মিথ্যা বেইমানের বসবাস, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। হাত ছাড়ুন আমার, ছাড়ুন বলছি। আরহাম সেহেরের কথায় ভীষণ রেগে যায়। শক্ত করে হাত টেনে বুকের সাথে মিশিয়ে ভারী স্বরে বলে, আই কান্ট লিভ উইদাউট ইউ। সেহের মাথা তুলে ড্যাব ড্যাব চোখে আরহামের দিকে তাকিয়ে থাকে। আরহামের ক্রোধতায় ভরা রক্তিম চোখ। সেহের বিড়বিড় করে বলে, আই হেট ইউ, হেট ইউ। আরহাম সেহেরের কথায় তোয়াক্কা না করে শক্তভাবে বুকের সাথে জড়িয়ে চোখ বুজে মাথায় চুম খেয়ে ফিসফিসিয়ে বলল, বাট আই লাভ ইউ। কথাটা কি সেহেরের কান অবধি পৌঁছায়? হয়তো শুনেছে, হয়তো না। সেদিনের পর সেহের পুরোপুরি পাল্টে গেছে। আরহামের জিদের কাছে তাকে নত হতে হয়। এ বাড়ি থেকে আর যাওয়া হলো না। মানসিক অশান্তি নিয়ে উদাসীন দিন পার করতে লাগে। একদম ঘর কোনো সেহের। বন্ধুবান্ধব, ভার্সিটি, সকল কিছু থেকে নিজেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করছে। আজকাল ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড করছে না। আগের মতো হাসছে না, কারোর সাথে কথা বলছে না। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখছে। যে যা বলছে শব্দহীনভাবে সবার সব কথা মানছে। মানুষ না, যেন যন্ত্রচালিত কোনো বস্তু। আরহাম সেহেরের মাঝে গড়ে ওঠা বন্ধন কোথাও যেন কোনো অদৃশ্য দেওয়ালে বাধা পড়েছে। সেহের বরাবরের মতো আরহামকে এড়িয়ে চলে। আরহাম বার কয়েক সেহেরের সাথে কথা বলে সব কিছু সমাধান করতে চেয়েছে, কিন্তু সেহের কোনো কিছু শুনতে নারাজ। আরহামের উপস্থিতি যেন তাকে পীড়া দেয়। সেহেরের এই পরিবর্তনে আরহামের ভীষণ রাগ হয়। এই উদাসীন সেহেরকে তার চায় না। আরহাম তার আগের সেই হাসি উজ্জ্বল প্রাণবন্ত সেহেরকে চায়। সময় তার নিজ গতিতে চলছে। অনেকটা সময় পার হয়েছে। ঋতু তার রং পাল্টেছে। প্রকৃতি বর্ষার আগমনে তাথই তাথই নাচছে। এর মাঝে অনেক মন্ত্রী বাড়ির ফ্যামিলি বিজনেসে অনেক পরিবর্তন এসেছে। কোম্পানিতে দিশার শেয়ারগুলো নিয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক দিক থেকেও দিশা সম্পূর্ণ একা হয়ে পড়েছে। আশরাফ খান কোনো প্রকার সহযোগিতা করবেন না। এর পেছনে যে আরহামের হাত রয়েছে তার বুঝতে দিশার খুব একটা সময় লাগেনি। সেহেরকে কষ্ট দেওয়ায় শাস্তি স্বরূপ এসব তার প্রাপ্য।
তা তিনি বেশ বুঝতে পেরেছেন। সেহের তার মাকে বরাবরের মতো এড়িয়ে চলছে, মুখোমুখি হলেও পাশ কাটিয়ে চলে যায়, যা দিশাকে ভীষণ যন্ত্রণা দেয়। সন্তানের চোখে নিজের জন্য ঘৃণা দেখার মতো শাস্তি দুনিয়াতে দ্বিতীয়টি নেই। মালিহা সেহেরের মনে আরহামের প্রতি ভালোবাসা জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবার তা বিফলে যাচ্ছে। সেহের তার মনকে শিলা পাথরের মতো শক্ত করে রেখেছে। শ্রাবণ মাস শেষের দিকে বর্ষার হুটহাট বৃষ্টিতে প্রকৃতি মেতে। সেই ভোর সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছে, শীতল আবহাওয়া, জানালার কাছে বৃষ্টির বড় বড় মোহর লেগে। সেহেরের ঘুম ভাঙল বেশ বেলা করে। নিদ্রা অলস ভাব কাটিয়ে তৈরি হয়ে নিচের দিকে পা বাড়ায়। আরহাম অনেক আগেই বেরিয়েছে, হয়তো অফিসের উদ্দেশ্যে রওনাও হয়ে গেছে। সেহের বাড়ির সাজগোজ দেখে বেশ চমকায়। টেবিলের ওপর অনেকগুলো ফুলের বুকে কেক রাখা, অনেক রকম গিফট। বাগানের দিকটায় অনেক ভিড় দেখা যাচ্ছে। এসব দেখে সেহের বিস্মিত চোখে আশেপাশে তাকায়। বাড়ির সদস্য থেকে শুরু করে কাজের লোক পর্যন্ত সবাই যে যার যার মতো ব্যস্ত। শুধু সেহেরই ড্যাবডেবে তাকিয়ে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে সেহের ছাড়া বাড়ির সবাই সবটা জানে। সবার মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। ঘটনা জানার জন্য সেহের বাড়ির বৃদ্ধা কাজের লোকের কাছে জিজ্ঞাসা করলে বৃদ্ধা ভূত দেখার মতো করে বেশ কিছুক্ষণ সেহেরের দিকে তাকিয়ে রইল। বেশিদ ভাব কাটিয়ে লতা খালা বলল, কি কন আম্মা, আপনি জানেন না কি হইতাছে? আজকা আরহাম বাবার জন্মদিবস। লতা খালার কথা শুনে সেহের অবাক হলো, সেই সাথে লজ্জাও পেল। সত্যিই তো, এবারে সদস্য হওয়ায় অন্তত এতটুকু জানাটা আবশ্যক ছিল। নামমাত্রই হোক, আরহাম তার স্বামী তো। মনে মনে সেহেরের ভীষণ অনুশোচনা হলো। দুপুর 12টার দিকে আরহাম প্রেস মিটিং শেষ করে রুমে পৌঁছায়। সেহের তখন নিজেকে প্রস্তুত করছিল আরহামকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে, কিন্তু সেই সুযোগ আর মিলল না। আরহাম রুমে প্রবেশ করে সেহেরকে তাড়া দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে নাও, আমরা বের হব। সেহের ভ্রু কুঞ্চিত করে আরহামের দিকে চাইল। আরহাম সেহেরের দৃষ্টি তোয়াক্কা না করে আবার বলল, দ্রুত তৈরি হও, উই আর গোয়িং লেট। সেহের আরহামকে দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। বিছানা ছেড়ে কাবার থেকে শাড়ি বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আরহাম রেডি হয়ে নিচে চলে গেল। সকাল থেকে একটার পর একটা ফোন কল রিসিভ করতে করতে ক্লান্ত সে। ফেসবুক, ইনস্টাগ্রামে শত শত নোটিফিকেশন। আরহাম হলরুমের মাঝ বরাবর সোফায় সেহেরের অপেক্ষায় বসে, মাথাটা ধরে আসছে। তা কাটানোর জন্য স্ট্রং করে বানানো কফির মগ হাতে। এতে যদি সামান্য কমে। কফির মগে চুমুক দিয়ে আনমনে সিঁড়ির দিকে তাকাতেই আরহাম থমকে যায়। চোখগুলো সিঁড়ির দিকে আটকে যায়। কালো শাড়িতে তার হৃদরানী দাঁড়িয়ে, দুধে আলতা গায়ে রঙের সাথে কালো রংটা ফুটে আছে। স্মোকি আইস, গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লতানো চুলগুলো বাতাসে দুলছে। কানে সাদা পাথরের দুলগুলো চিকচিক করছে। চেহারায় অন্যরকম এক মায়া। মুহূর্তেই আরহাম অগোছালো হয়ে পড়ে। বসা থেকে তড়াক করে উঠে দাঁড়ায়। কফির মগটা অনেক আগেই হাত থেকে ছিটকে পড়েছে। বুকে হাজার দফা ছুরি চলছে। প্রণয় আঘাতে বারবার ক্ষতবিক্ষত হচ্ছে আরহাম। এতদিন শুনে এসেছে শোকের রং কালো, আজ মনে হচ্ছে প্রেমের রংটাও কালো হলে মন্দ হয় না। সেহের আরহামের সামনে দাঁড়িয়ে নত স্বরে বলল, আমি রেডি। সেহেরের গলা স্বরে আরহামের ধ্যান ফিরে ছোট্ট এক নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলে বলল, চলো। গাড়ি তার নিজ গতিতে চলছে। ইট পাথরের শহর মারিয়ে গ্রামের কাঁচা রাস্তায় নেমেছে। চারদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া। দূর থেকে অজানা পাখির ডাক ভেসে আসছে। সেহের সিটে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে পুরোপুরি প্রকৃতির সৌন্দর্যে ডুবে। আরহাম গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে সেহেরকে দেখছে। আজ অনেকদিন পর সেহেরের চেহারায় সে আগের মতো হাসি, উজ্জ্বল চমক। গাড়ি বড় ধবধবে সাদা বাড়ির সামনে থামল। উপরে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা শান্তির নীড়। সেহের ব্রকুজকে আরহামকে জিজ্ঞেস করে, এটা কার বাড়ি? আরহাম সামনের দিকে তাকিয়ে বলল, ভেতরে চলো, জানতে পারবে। গাড়ি গেটের ভেতর ঢুকতে সেহের আরেকটা বড় গাড়ি দেখতে পেল। সেহের অবাক চোখে সবকিছু দেখছে। তাদের গাড়ি থেকে নামতে দেখে এক বয়স্ক জুটি তড়িঘড়ি করে ছুটে এলো। আরহামকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আরহাম হাসি মুখে ধন্যবাদ জানালো। বৃদ্ধা মহিলা আমতা আমতা করে প্রশ্ন করল, বাবা বৌমা নাকি? আরহাম মুচকি হেসে বলল, জি খালা।
বৃদ্ধার মুখে হাসি আরও প্রসারিত হলো। প্রফুল্ল স্বরে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পরিগোলাহান। সেহের এক চিলতে হাসল। আরহাম ঠোঁটের কোণে হাসি রেখে জিজ্ঞেস করলো, বাচ্চারা কোথায়? পেছনের বাগানে তোমার লাগে অপেক্ষা করতাছে। আরহাম সেহেরের দিকে তাকিয়ে হালকা আওয়াজে বলল। চলো। সেহের আরহামকে অনুসরণ করে তার পিছু চলল। পেছনের বাগানে আসতে দুজন চমকায়। পুরো বাগান রঙিন কাগজে সাজানো, সামনে সাদা কাপড় ফেলানো বড় টেবিল। টেবিলের ওপর স্পঞ্জ কেক রাখা, কেকের ওপর চকোচকো দিয়ে হ্যাপি বার্থডে আরহাম ভাই লেখা। কেকটা দেখে মনে হচ্ছে হোমমেড, হয়তো বাচ্চারা তৈরি করেছে। বাচ্চারা আরহামকে দেখতে জয়ের উল্লাসের আওয়াজ করে তার দিকে ছুটে আসে। আরহাম বাচ্চাদের সাথে ব্যস্ত হয়ে পড়ে। আরহামের চেহারা খুশিতে চকচক করছে। সেহের দূর থেকে পলকহীনভাবে আরহামকে দেখছে। বৃদ্ধার আওয়াজে সেহেরের ধ্যান ফিরে। বৃদ্ধার সামনের দিকে তাকিয়ে বলে, জানি মা, তুমি হয়তো ভাবতাছো এরা কে কারা। এরা আরহাম বাবার আরেকটা পরিবার। এই শান্তির নীর আরহাম বাবার তৈরি। এই বাচ্চাগুলারে দেখতাছো, এগোর মধ্যে কেউ কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত, দুদিনের মেহমান। কারো কারো হয়তো কালকের সূর্যটা দেহার নসিব মিলব না। এরা সবাই পথশিশু। এই সবাইরে আরহাম বাবা তার এই শান্তির নীরে জায়গা দিছে, তাগো ভরণ পোষণের দায়িত্ব নিছে, প্রত্যেককেরে সুশিক্ষায় শিক্ষিত করতে সব সুযোগ সুবিধা দিছে। আরহাম বাবা প্রায়ই এখানে আসে। নিজের বিশেষ বিশেষ দিনগুলা এই বাচ্চাগুলার সাথে থাকে। প্রতি বছর জন্মদিনের সারা দিন অগলগে কাটায়। এই বাচ্চাগুলার লাইগা আরহাম বাবা মানুষ না, ফেরেশতা। সেহের বৃদ্ধা খালার কথা শুনে ছলছল চোখে সামনের দিকে তাকিয়ে থাকে। আর সেহেরের চোখে আরহামের প্রতি সম্মান কয়েক শত গুণ বেড়ে গেছে। মনের মাঝে কালো মেঘের ছায়া অনেক আগেই কেটে গেছে। নতুন সূর্যের উদয় হয়েছে। সেহের কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বে না ভোগে, ছয় নয় না ভেবে আরহামের দিকে ছুটে যায়। হুট করে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে কান্না করতে লাগে। সেহেরের এমন কাজে আরহাম থমকে যায়। সেহের বুকে জমে থাকা সুপ্ত অভিমানগুলো অশ্রুধারা হয়ে গলে পড়ছে। আরহাম বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? এনিথিং রং? সেহের নাক টানতে টানতে না সূচক মাথা নাড়ায়। আরহাম সেহেরের চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, তাহলে কাঁদছো কেন? সেহের যথাসাধ্য কান্না আটকানোর চেষ্টা করে বলে, হ্যাপি বার্থডে। সেহেরের এমন বোকামিতে আরহাম সহ বাচ্চারা ফিক করে হেসে দেয়। সবাই গা কাঁপিয়ে হাসছে। সেহের লজ্জায় আরহামের বুকে মুখ লুকায়। গিটারের টুংটাং আওয়াজে পুরো বাগান মিতে। বাচ্চারা আরহামকে ঘিরে। মধ্যমণি আরহাম গিটার হাতে গান গাইছে। সেহের লাজুক হেসে আর চোখে পুকুর পাড় থেকে আরহামকে দেখছে, যেন গানটা তাকে সমর্পণ করা। দূর থেকে আরহামকে বাচ্চাদের সাথে এভাবে মিশতে দেখে সেহেরের ভীষণ ভালো লাগছে। আরহামের চেহারায় এক ভিন্ন রকম চমক, ভিন্ন রকম এক আমেজ। মুহূর্তেই মনে হলো সেহেরের সামনে থাকা মানুষটা আরহাম না, যেন অন্য কেউ, কোনো ফেরেশতা। আর যদি আরহামের সাথে এখানে না আসতো, তবে হয়তো কোনোদিন আরহামের এই রূপের সাথে পরিচিত হবার সুযোগ মিলত না। বৃষ্টি স্নাত পুকুর পাড়। খানিক পূর্বে ঝপঝপ বৃষ্টি নেমে থেমেছে। আকাশ একদম পরিষ্কার, নীল সাদা রঙে ছড়াছড়ি। পুকুর পাড়ের বাঁশের সাঁকোটা বৃষ্টির পানিতে ভিজে। পাড়ের বড় কদম গাছটার কদম ফুলগুলো ঝিরঝির বৃষ্টির স্পর্শে ভিজে। সেহের সাঁকোতে বসে পুকুরের হিমশীতল পানিতে পা ভেজাচ্ছে। পায়ের রূপালী নূপুরগুলো রিনিক ঝিনিক আওয়াজ তুলছে। অনেকদিন পর আজ খোলা আকাশের নিচে বসেছে, যেন অশান্ত ক্লান্ত মনটার মুহূর্তে সতেজ শান্ত নীড়ের সন্ধান মিলল। সেহের গুনগুন করে গান গাইছে। হঠাৎ পাশে কাউকে অনুভব করলো, ঘাড় ফিরিয়ে চাইলো। আরহাম পানিতে পা ডুবিয়ে সেহেরের পাশে বসে। সেহের কোনো প্রকার শব্দ করল না। আবার সামনে জলরাশির দিকে চোখ ফেরালো। ঠোঁটের কোনায় মিষ্টি হাসি লেগে। আরহাম নীরবতা ভেঙে বলল, ডিস্টার্ব করলাম? হুম, বরং অনেককাল পর পথ হারা প্রতীককে শান্তির নীড়ে ফিরিয়ে এনেছেন। ততক্ষণে সেহের আরহামের দিকে তাকিয়ে। আরহাম সেহেরের চোখে চোখ রেখে বলল, তা কি করে? এই যে এখানে নিয়ে এসে এতদিনের অশান্ত ক্লান্ত মনটা আজ যেন এক চিলতে সুখ পেয়েছে। আমি ভেবেছিলাম, সেহেরের কথা কেটে আরহাম বলল, কি ভেবেছিলে? আপনার তোড়জোড় দেখে ভেবেছিলাম আপনি হয়তো বড় কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছেন। এখানে এসে তুমি খুশি নাও? অবশ্যই, অনেক অনেক খুশি।
আজ এখানে না আসলে এই বাচ্চাদের না দেখলে হয়তো কোনোদিনও জীবনের এই কঠিন বাস্তবতা সম্পর্কে জানা হতো না। জীবন কতটা মূল্যবান তা জানা যেত না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, হুম। বাবা মাকে কখনো মিস করেন না? হুম। আরহামের উত্তরে সেহেরের ভ্রু কুঁচকে এলো। আরহাম আগের মতো সামনের দিকে চোখ রেখে বলল, মিস করার মতো কোনো স্মৃতি নেই। সব কিছু মনের কোনো এক অন্ধকার ঘরে ধুলো জমে আছে। যখনই বাবা মায়ের কথা ভাবতে যাই, একরাশ অসহ্য যন্ত্রণা মাথা চেপে ধরে। অস্পষ্ট আবছা কিছু ছবি চোখে ভেসে ওঠে। এতটুকু বলে আরহাম আবার নীরবতায় ডুবে যায়। সেহের তখনও আরহামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আচমকা সেহের আরহামের কাছে চলে যায়। গাল ছুতেই আরহামের ঘোর কাটে। পলক্ষীনভাবে সেহেরের দিকে তাকিয়ে থাকে। সেহের আরহামের গাল থেকে ঝরা পাপড়ি তুলে আরহামের শক্ত মুষ্টিবদ্ধ হাতের উপরে রেখে বলে, মনে মনে একটু উইশ করে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিন। সেহেরের এমন ছেলেমানুষি কথায় আরহাম হেসে ওঠে। সেহের বোকাশোকা মুখ করে আরহামের দিকে তাকিয়ে আরহাম কোনো রকম নিজের হাসি থামিয়ে বলল, এতে কি হবে? আপনার ইচ্ছে পূরণ হবে। এমন হয় নাকি? হুম, শুনেছি হয়। ওকে ফাইন, তোমার যেহেতু এতটা বিশ্বাস, চেষ্টা করাই যায়। আরহাম সেহের চোখ বুজে উইশ করলো, তারপর ফু দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিল। আরহাম সেহেরকে জিজ্ঞেস করলো, কি চাইলে? সেহের খোলা আকাশের পানি তাকিয়ে বলল, মুক্তি। আপনি? আরহাম বেশ কিছুক্ষণ সেহেরের দিকে শব্দহীন অপলক চোখে তাকিয়ে রইল। ভারী স্বরে বলল, তোমাকে। সেহের তড়াক করে ঘাড় ফিরিয়ে আরহামের দিকে চাইল। আরহামের চোখে প্রেমের গভীর আকুতি, অজস্র ভালোবাসা, যা সেহেরের বুকের ভেতর বদ্ধ জানালার ওপারে আবদ্ধ ভালোবাসার লোহার বেড়াজালগুলো ঝনঝন করে ভাঙছে। সেই ঝনঝনানির গভীর ঝংকার সেহেরের চোখে ভাসছে। তা কি আরহাম বুঝছে? সন্ধে নামার পূর্বে আরহাম সেহের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আসার সময় আরহাম বাচ্চাদের উপহার দেয়। সেহের দূর থেকে আরহামকে দেখছিল। আরহামের চোখে পরিতুষ্টি ঝলক ফুটেছিল। কঠিন মানুষ ভেতর এমন কোমল হৃদয় থাকতে পারে তা সেহেরের জানা ছিল না। সেহের তৃপ্তি দৃষ্টিতে আরহামের পানে চেয়ে থাকে। আকাশ থেকে কালো আধারের রথ নামছে। চারদিক নিরিবিলি, গ্রামের পথ মাড়িয়ে গাড়ি শহরের দিকে ছুটছে। দুদিকে ঘন জঙ্গল, মাঝ বরাবর পিচ রাস্তা। খানিক বাদে বাদে দু একটা গাড়ির দেখা মিলছে। সেহের গাড়ির সিটে হেলান দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে। বৃষ্টিস্নাত শীতল হাওয়ায় গোছানো চুলগুলো অগোছালো হয়ে যাচ্ছে। চোখ বারবার লেগে আসছে, তন্দ্রা তন্দ্রা ভাব। গাড়িতে মৃদু আলো ছড়িয়ে আরহাম ড্রাইভ করছে। সেহেরকে ধীরে ধীরে নিদ্রায় তলিয়ে যেতে দেখে আরহাম গাড়ির আলো নিভিয়ে দেয়। গাড়ি ছুটে চলছে তার নিজ গতিতে। বেশ কিছুক্ষণ পর আকস্মাৎ ঝাঁকুনিতে সেহেরের নিদ্রা ভাব কাটে। নিদ্রা অলস ঘুম ঘুম চোখে উঠে বসে। গাড়ি শহরের ভেতরে ঢুকেছে। বাহিরে গাড়ির উচ্চ আওয়াজে ভেপুর ডাক। সেহের বিরক্তি চোখে আরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বাড়ি পৌঁছতে কতটুকু পথ? জ্যাম ছাড়লে 20 মিনিট। সেহের বিরক্তির ভঙ্গিতে গাড়ি জানালা খুলে বাহিরে তাকায়। হঠাৎ চোখ আটকায় রাস্তার অপর পারে বার্ড শপে একজোড়া পায়রার দিকে। সোনালি পিঞ্জিরাবদ্ধ ধবধবে সাদা পায়রা হাতছানি দিয়ে সেহেরকে ডাকছে। সেহের ফ্যাল চোখে পায়রার দিকে তাকিয়ে, যা আরহামের দৃষ্টি এড়ায়নি। জ্যাম ছাড়তেই আরহাম গাড়িটা এক সাইডে পার্ক করে। সেহের বিস্মিত স্বরে বলে, জ্যাম ছেড়েছে, থামলেন যে? আরহাম কোনো উত্তর দিল না, বাঁকা হাসল। আরহামকে দোকানের দিকে অগ্রসর হতে দেখে সেহেরের বুঝতে বাকি রইল না। সেহের আন্দাজ করে গাড়ি থেকে আওয়াজ করে বলল, দেখতে সুন্দর, এমনিতে দেখছিলাম, নেওয়ার প্রয়োজন নেই। আরহাম শুনল না, জোরে আওয়াজে বলল, যে জিনিসের উপর তোমার চোখ পড়বে তা একান্তই তোমার। পছন্দের জিনিস হাতছাড়া করতে নাই। আরহামের কথায় সেহের ড্যাব চেয়ে থাকলো। গাড়ির ভেতর ভ্যাপসা গরম। আরহামের ফিরতে দেরি হওয়ায় সেহের গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পাশেই চায়ের দোকান। কাপ চামচের সংঘর্ষে টুংটাং শব্দ হচ্ছে। সেহের গাড়িতে হেলান দিয়ে দোকানের দিকে তাকিয়ে এমন সময় চায়ের দোকান থেকে দুজন ছেলের হাসির আওয়াজ কানে ভেসে আসে। প্রথমে ধ্যান না দিলেও পরবর্তীতে লক্ষ্য করে জ্বলন্ত সিগারেট হাতে ছেলে দুটো সেহেরকে নিয়েই কথা বলছে। সেহের শরীরে শাড়ির আঁচল জড়িয়ে নেয়। ছেলেগুলো সেহেরের পাশে এসে দাঁড়িয়ে সেহেরকে উদ্দেশ্য করে বলে, কি সুন্দরী, খরিদ্দার খুঁজছো বুঝি? আমাদের সাথে চলো, টাকায় মুড়িয়ে দেব। কথাগুলো সেহেরের গায়ে ভীষণ রকম বাজে। রাগে গজগজ করতে করতে বলে, জুতার বাড়ি চিনিস?
বাড়িতে মা বোন নাই? তোরা নষ্ট বলে পুরো দুনিয়া তোদের মতো নষ্ট? এই যে আমার স্বামী প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালা। সেহের আঙ্গুল উঠিয়ে আরহামকে দেখাতেই ছেলেগুলো ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে পালাতে নিলে সেহেরের সাথে একজনের ধাক্কা লাগে। হাতে জ্বলন্ত সিগারেট সেহেরের হাতের তালুতে লাগে, সাথে সাথে হাতে ফোসকা পড়ে যায়। সেহের হাত চেপে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। আরহাম রোড পার হয়ে আসতে আসতে ছেলে দুজন মোটরসাইকেলে চড়ে পালায়। আরহাম মোটরসাইকেলের দিকে হিংস্র চোখে তাকায়। ততক্ষণে ব্রেনে মোটরসাইকেলের নাম্বার নোট করা হয়ে গেছে। বাড়ি ফিরে আরহাম কোনো কাজে মন দিতে পারছে না। সেহেরেরও একই হাল। বাড়িতে উৎসব, আরহামের জন্মদিনের সেলিব্রেশন করা হচ্ছে। ভর্তি মানুষের কোলাহল। সবার মাঝে আরহাম, সেহের শান্ত। সবার মাঝে থেকেও যেন নেই। সেহের দূর থেকে দেখছে আরহাম রাগে হাত কচলাচ্ছে, চোখে মুখে ক্রুদ্ধ ভাব। সেহের সাহস করে আর কিছু বলল না, চুপ করে রইল। গভীর রাত, পুরো বাড়ি ঘুমে তলিয়ে। ঘড়িতে ঠিক ঠিক 2টো। নিদ্রারত আরহামের চোখ ধপ করে খুলে যন্ত্রের মতো উঠে বসে। সেহেরের দিকে চোখ ঘুরিয়ে তাকায়, গভীর ঘুমে আচ্ছন্ন। আরহামের ঠোঁটের কোণে হিংস্র হাসি ফুটে ওঠে। বিছানা ছেড়ে কাবারের দিকে পা বাড়ায়। কালো লং কোট আর গ্লাভসগুলো পরে নেয়। আলতো পায়ে ছায়ারঙা বাড়ির দিকে পা বাড়ায়। বাহিরে টিপটিপ দৃষ্টি। বারান্দায় পিঞ্জিরাবদ্ধ পায়রাগুলো অশান্তভাবে ছোটাছুটি করছে। কথিত আছে মৃত্যুর সংবাদ পশু পাখি সর্বপ্রথম আজ করতে পারে। হয়তো কারো জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তা আজ করে পায়রাগুলো এত অশান্ত। সেহের ভার্সিটি যাওয়ার পথে নিউজ পেপারে চোখ বোলাচ্ছে। আরহাম পাশের সিটে ড্রাইভ করছে, পেছনের সিটে লিয়া বসে। নিউজ পেপারের হেডলাইনে সেহেরের চোখ আটকায়। বড় বড় অক্ষরে লেখা, রেলপথে মোটরসাইকেল সহ 2 আগন্তুকের লাশ। হেডলাইন দেখে সেহের বিস্তারিত ঘটনা পড়ে। জানতে পারে গত রাত থেকে ছেলে দুজন নিখোঁজ। আজ সকালে রেলপথে ক্ষতবিক্ষত লাশ মিলেছে। লাশ দেখে মনে হচ্ছে খুনি ভীষণ হিংস্রতার সাথে হত্যা করেছে। আশ্চর্যজনক বিষয় হলো ছেলে দুটোর লাশের সাথে চোখ আর হাত মিলেনি। লাশের ওপর বিষাক্ত কেমিক্যাল ছিটানো, যেন লাশে দ্রুত পচন ধরে। খুনি কোনো প্রকার প্রমাণ ছাড়েননি। খুনিকে আসতে যেতে কেউই দেখেনি। এমন একই ঘটনা এর পূর্বে আরও কয়েকটা কেসে দেখা গেছে। পুলিশ এবার ঘোর তদন্ত চালাচ্ছেন। ছেলে দুটোর ছবি দেখে সেহের ছিটকে ওঠে। গতরাতে ছেলেগুলো, এদের এত ভয়ঙ্কর মৃত্যু কে দিতে পারে? এর পেছনে কি সেই বাদামি চোখের অধিকারী সেই মানুষটার হাত? ভাবতেই সেহেরের গা কাটা দিয়ে ওঠে। পেপার বন্ধ করে জড়সড়ভাবে বসে থাকে। চোখ মুখ আতঙ্কে মাখা, যা আরহামের চোখ এড়ায় না। আরহাম ড্রাইভ করতে করতে আলতো স্বরে বলে, ইজ এভরিথিং ওকে? সেহের ভীতু চোখে আরহামের দিকে এক পলক তাকায়, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। হাস্যচোখ মাথা নাড়ায়। এতে আরহামের সন্দিহান বাড়ে। গাড়িতে লিয়া থাকায় কিছু বলতে যেয়েও আর কথা বাড়ায় না। সেহের লিয়াকে ভার্সিটিতে ড্রপ করে। পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হয়। বিকেলের শেষ প্রহর। আকাশ মেঘলা থাকায় ঠিক ধরা যাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝিয়ে সন্ধে নামলো। হিম শীতল পরিবেশ। থেমে থেমে অগোছালো হাওয়া বইছে। মালিহা খানম সেহের গল্পে মেতে। অল্প সময়ে দুজনের মাঝে বেশ ভালো সখ্যতা হয়ে গেছে। অনেক সময় রক্তের সম্পর্ক থেকে হৃদয়ের সম্পর্কগুলো বেশি জোরদার হয়। আর পরিস্থিতি সৃষ্টি করা সম্পর্কগুলোই অন্যরকম এক জোর মজবুত শক্তি থাকে, যা রক্তের সম্পর্কের থেকে কয়েক গুণ ঊর্ধ্বে। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ। মালিহা খানম সেহের হাসি ঠাট্টায় মজে। কথার মাঝে মালিহা খানম বলে, তোমাদের সম্পর্ক ঠিক আছে তো? মানে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি যা বলতে চাইছি তুমি হয়তো বুঝছো। আচমকা মালিহা খানমের এমন কথায় সেহের বিষম খায়। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। সেহেরের চাহনি বুঝতে পেরে মালিহা খানম আবার বলল, জানি আমার এমন প্রশ্নে তুমি অস্বচ্ছন্দ বোধ করছো। আমি লুকোচুরি করে কথা বলতে পারি না। যা বলি যা করি সরাসরি করতে বলতে পছন্দ করি। তোমাদের ভালোর জন্য গার্ডিয়ান হিসাবে আমার জানাটা জরুরি। তোমরা আদৌ ভালো আছো তো? সেহের লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়। মাথা নত করে চায়ের কাপে চামচ ঘোরাচ্ছে। মালিহা খানম আবার বলল, বিয়েটা তোমার ইচ্ছে হয়নি তা আমার অজ্ঞাত নয়। শোনো, প্রেম ভালোবাসা বিয়ে জীবনে একবারই হয়। বিয়ে এক পবিত্র বন্ধন। তোমার ভাগ্যের লিখনে আরহামের নাম ছিল। তুমি মানো আর নাই মানো, আরহাম তোমার স্বামী। তাই যত দ্রুত সম্ভব এটা সত্যটা মেনে নাও। এতে তোমারই ভালো। অগোছালো মন আর মস্তিষ্কে শান্তি মিলবে।
মন থেকে একবার সম্পর্কটাকে মেনে নিতে চেষ্টা করো, দেখবে সব জটিলতা কেটে পানির মতো সহজ স্বচ্ছ হয়ে যাবে। হাজবেন্ড হিসেবে আরহাম কিন্তু ততটাও মন্দ নয়, ভীষণ কেয়ারিং আর লাভিং একজন। মালিয়া খানমের কথাগুলো সেহেরের মনে গাঢ় ছাপ ফেলল। সত্যিই তো, সেহের কেন নিজের জীবনকে এতটা জটিল করছে? সম্পর্কটা না হয় জোরপূর্বক হয়েছে, বিয়ে নামক শব্দের জালে তো সে ঠিক আটকে। সেই ছোট থেকে মুক্তির সন্ধান করছে, কই আজও কি তা ধরা দিয়েছে? মুক্তির সন্ধান করলেই তো আর মুক্তির খোঁজ মিলে না, বরং ধীরে ধীরে সবকিছু আরো অগোছালো হচ্ছে। এই অগোছালো সম্পর্কটাকে একটা সুযোগ দিতে ক্ষতি কি? এতে যদি মনের অস্থিরতা কাটে তবে তাই হোক। সেহের মাথা ঝাঁকিয়ে নত স্বরে বলে, জি দাদিমা, আমি সম্পর্কটাতে একটা সুযোগ দিতে চাই, কিন্তু কিন্তু আমার কিছুটা সময় দরকার। সেহেরের উত্তরে মালিহা খানম এক সিলতে হাসল। আরহাম সেহেরের ভালো থাকার জন্য। সেহেরের মনে আরহামের জন্য ভালোবাসা জন্মানোর প্রয়োজন। প্রতি বৃহস্পতিবারের মতো আজ সন্ধেয় সেহের আনান আফনানের রুমে ড্রয়িংয়ে হেল্প করছে। তিনজন ছবি আঁকতে ব্যস্ত। রুম জুড়ে খিলখিল হাসির গুঞ্জন। দিশা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আনান আফনানের রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনে আসতেই থেমে যায়। ছেলে মেয়েদের একসাথে দেখে বুক ভরে শান্তির নিঃশ্বাস টানে। সেই ঘটনার পর এতদিন কাটলেও এখন অবধি সেহের দিশার সাথে কথা বলেনি। ভেতরে ভেতরে দিশা অশান্তিতে ছটফট করছে। কয়েকবার মেয়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু প্রত্যেকবার সেহের এড়িয়ে গেছে। মেয়ের এমন অগ্নিমূর্তির রূপ দিশাকে ভীষণ পীড়া দেয়। একটা সময় ছিল যখন দিশা নিজে সেহেরের থেকে দূরে পালাতো, নিজ ইচ্ছে সেহেরকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেহেরের এই ক্ষোভ দিশাকে তিলে তিলে মারছে। জীবনের সব অন্যায়ের শাস্তি এখন পাচ্ছে, ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। এসব ভাবতে ভাবতে চোখ মুছে রুমের ভেতরে পা বাড়ায়। আওয়াজ করে হাসি উজ্জ্বল মুখে বলে, তোমরা কি নিয়ে এতটা ব্যস্ত শুনি? মাকে দেখে সেহের ভ্রু কুঁচকে নেয়। মুখের হাসিটা বুঝে যায়। আনান আফনান মাকে ড্রয়িং বুক বের করে দেখাচ্ছে। দিশা ছেলেদের প্রশংসা করছে। সেহের সবকিছু দেখেও নিজ কাজে ব্যস্ত, কোনো রকম প্রতিক্রিয়া করছে না, ভীষণ শান্তভাবে বসে। আনান আফনান দূরে যেতেই দিশা সেহেরের উদ্দেশ্যে বলে, তুমি আনান আফনাকে এতটা সময় দিচ্ছ দেখে ভালো লাগলো। সেহের ড্রয়িং বুকে রং পেন্সিল ঘষতে ঘষতে বলল, সম্পর্কটা আপনার সাথে শেষ হয়েছে, সবার সাথে না। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তুমি কেন বুঝতে চাইছো না? আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। সেহের ধপ করে পেন্সিল রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। খানিক চুপ থেকে তাচ্ছিল্য স্বরে বলে, আপনি আমার কতটা ভালো চান তা জানা আছে। যে মহিলা নিজের দুধের শিশুকে ফেলে নতুন সংসার সাজাতে পারে, তার কাছে অন্তত মায়া মমতা আশা করি না। ছোট থেকে এই পর্যন্ত আপনাকে সুযোগ দিয়ে এসেছি, আমি কোনো কিছু বলিনি। আমার এখনো মনে পড়ে ফোনে আমার গলার আওয়াজ পেয়ে কি করে রেখে দিতেন, কিচ্ছু বলিনি। একটা কথা বলুন তো, আমার জায়গায় লিয়া থাকলেও কি আপনি এমনটাই করতেন? দিশা চুপ করে থাকে। সেহের আবার বলল, জানতাম আপনার কাছে জবাব থাকবে না। লিয়া বা আনান আফনানের সাথে আপনি কখনোই এমনটা করতে পারতেন না, কারণ তারা আপনার ভালোবাসার চিহ্ন আর আমি ভুলের। কথাগুলো বলে সেহের বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দিশা আহত চোখে সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেহেরের শব্দের প্রহার দিশার বুকে ভীষণ চোট ফেলেছে। সামনে ইলেকশন। দাদাজানের সাথে আলাপ আলোচনা শেষ করে আরহাম স্টাডি রুম ছেড়ে রুমের দিকে পা বাড়িয়েছে। রুমের সামনে আসতে ভ্রুযুগল কুঁচকে আসে। অন্ধকার রুমটা এক ফালি চাঁদের আলোয় মাখা। সেহের রুমে নেই। বারান্দা থেকে পায়রাগুলো পাখার আওয়াজ ভেসে আসছে। আরহামের বুঝতে বাকি রইল না সেহের বারান্দার দিকে অগ্রসর হয়। বারান্দায় চোখ পড়তেই আরহাম কেঁপে ওঠে। কুঞ্চিতে ভ্রুযুগল শটান হয়। সামনে মায়ারা চের শাহজাদি শৌশ শাড়িতে চন্দ্রবিলাসে মগ্ন। আকাশে ইয়া বড় থালার মতো চাঁদ, যার এক ফালি জ্যোৎস্নায় পুরো দুনিয়া মায়াবী আলোয় জড়িয়ে। আরহাম বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, নেশাপ্রবণ চোখজোড়া সামনের চন্দ্রবিলাসীতে বোধ। এলোমেলো দমকা হাওয়া তার গোছানো শাড়ির ভাঁজগুলো বারে বারে অগোছালো করে দিচ্ছে। কোমর অবধি লতানো কেশ ঘাড়ের একপাশে এনে রেখেছে। উন্মুক্ত ফর্সা পিঠ যেন আরহামকে হাতছানি দিয়ে ডাকছে। প্রণয় নেশা মত্ত আরহাম ধীর পায়ে সামনের দিকে পা বাড়ায়।
কারো উপস্থিতি টের পেয়ে সেহের ঘাড় ফিরিয়ে চাইল। আরহাম দেখে মিষ্টি করে হেসে বলল, ফিরেছেন? আপনার অপেক্ষাই করছিলাম। আরহাম কিছু বলল না, সেহেরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আরহামের এই চাহনিতে সেহের লজ্জায় মাথা নত করে নেয়। আমতা আমতা স্বরে বলে, মানে ভাবলাম সারাদিনের ক্লান্তি দূর করতে রিফ্রেশমেন্টের একটু একান্ত সময় কাটানো দরকার রিফ্রেশমেন্টের জন্য। একান্ত? আরহামের ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ঝুলে, যা সেহেরকে আরো লজ্জায় ফেলে। সেহের গলা ছেড়ে আমতা স্বরে বলে, মানে কফি খেতে খেতে গল্প করা? সেহেরের বোকাশোকা মুখ দেখে আরহাম ফিক করে হাসল। সেহের বেশ বুঝতে পারল আরহাম পিঞ্চ করছিল। বেতের চেয়ারে দুজন মুখোমুখি বসে, দুজনের হাতে ধোয়া ওড়া কফির মগ, দুজনের মাঝে পিনপতন নীরবতা। এলোমেলো দমকা হাওয়া কানে কানে ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে। সেহের ঘাড়ের ওপর নাক ঘষছে। চেহারা দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু নার্ভাসনেসের জন্য বলতে পারছে না। আরহাম তা ধরতে পেরে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছো? সেহের ফ্যালফ্যাল চোখে আরহামের দিকে চেয়ে হ্যাসূচক মাথা নাড়ায়। আরহাম আবার বলল, দ্বিধাহীন বলতে পারো। সেহের মাথা তুলে আরেকবার আরহামের দিকে চাইল। মুখোমুখি বসে কথাগুলো বলা অসম্ভব। সেহের অন্তত তা পারবে না। তাই চেয়ার ছেড়ে কফির মগ হাতে করে রেলিং ধরে দাঁড়ায়। চুলগুলো উন্মুক্ত পিঠে ছড়িয়ে নিঃশ্বাস নিয়ে বলে, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো হয়নি। জানি আমি আপনার মন মতো নই, এটাও জানি বিয়েটা শুধুমাত্র একটা ডিল। এতদিন সম্পর্কটা ভাঙতে চেয়েছি, কিন্তু এখন আম- আমি চাই আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে, বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে নিতে, সবটা গুছিয়ে নিতে। আমার কিছুটা সময়ের প্রয়োজন। সেহের এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আরহামের ঠোঁটের কোণে উল্লাসের হাসি। সেহেরের এলোমেলো কথাগুলো আরহামকে ঠিক কতটা অগোছালো করে দিয়েছে তা হয়তো সেহেরের জানা নেই। আরহাম চট করে সেহেরকে পেছন থেকে জড়িয়ে ধরে, শাড়ির ভাঁজে হাত বুলিয়ে কোমর চেপে ধরে। খোলা কেশে অনবরত ঠোঁট ছুঁয়ে নাক ডুবিয়ে মাতাল ভারী স্বরে বলল, টেক ইউর টাইম। ক্ষণিকের জন্য নয়, চিরকালের জন্য তোমাকে চাই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছো, তা আমার জন্য যথেষ্ট। আমি অনন্তকাল তোমার অপেক্ষায় থাকবো। আরহামের গাঢ় স্বরে সেহের বরাবরের মতো কেঁপে উঠছে। আরহামের বুকে শরীরের ভার হেলে দেয়। আরহাম সেহেরের চুলের মিষ্টি মাদকাসক্ত ঘ্রাণ নিতে ব্যস্ত। সেহের কি আদৌ বুঝছে সে আরহামকে কতটা অগোছালো করে দিচ্ছে? নভেম্বরের শুরু। এর মাঝে 2 মাস কেটে গেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কিন্তু শহরের এই পরিবেশে গ্রামের মতো ষড়ঋতু বুঝে ওঠা বেশ মুশকিল। শহরের ক্ষেত্রে 3টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর শীত। বাকি শরৎ, হেমন্ত, বসন্তের এই 3 ঋতুর দেখা মিলে না ইট পাথরে ঘেরা ধুলোবালি জমা এই শহরে। অক্টোবরের অকস্মাৎ বৃষ্টি আবছা শীতের বার্তা নিয়ে এসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মৃদু ঠান্ডা পড়তে শুরু করেছে। এই 2 মাসে আরহাম সেহেরের সম্পর্কের মাঝে বেশ উন্নতি ঘটেছে। স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি না হলেও বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। সেহের বাড়ির বউদের মতো টুকটাক কাজে হাত লাগাই। এই যেমন বিকেলে নাস্তা কিংবা আরহামের প্রিয় ডিশ, বেডরুম গোছগাছ থেকে শুরু করে আরহামের জিনিস অবধি সামলানো। ইদানিং আরহামের বেশ বাজে অভ্যেস হয়েছে। সেহেরের বানানো কফি ছাড়া তার দিন কিছুতেই শুরু হচ্ছে না। মাঝে মধ্যে 2-1 দিন মিস হয়ে গেলে সারা দিন মেজাজ চড়ে থাকে। খামোখা অফিস, পার্টি অফিসের লোকজনের ওপর রাগ ঝাড়তে থাকে। সকালে ঘুম ভাঙার পর চোখের সামনে সেহেরকে চাই। বাড়ি ফেরার পর সেহেরের মুখখানা দর্শন না করলে কোনোভাবেই ক্লান্তি কাটে না। মাথায় চড়ে তাঁত হই করে নেচে বেড়ায়। সেহের নামক নেশাটা দিন দিন প্রখর হচ্ছে। রক্তের সাথে মিশে শিরায় শিরায় তার উপস্থিতি জানান দিচ্ছে। অভ্যেস হয়ে দিন দিন অধিকার বোধ বাড়াচ্ছে। সেহেরের প্রতি ভালোবাসা আসক্তি সময়ের সাথে পাল্লা ধরে বাড়ছে। সকাল থেকে সেহেরের শরীর কেমন যেন ম্যাজ করছে। আবছা এক পীড়া শরীর ভার করে রেখেছে। তাই আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না। বেশ বেলা করে ঘুম ভাঙল। আরহাম বেশ সকাল সকাল বেরিয়েছে। পার্টি অফিসে জরুরি এক মিটিং আছে। যাওয়ার পূর্বে বেশ কয়েকবার ডক্টরের কাছে যাওয়ার কথা তুলেছে। সেহের শুনতে নারাজ। সেহেরের ভাষ্যমতে সামান্য ব্যথা, ঠিক হয়ে যাবে, ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরহাম একবার মিটিং রোধ করে বাড়িতে সেহেরের পাশে থাকতে চাইল, কিন্তু সেহের শুনল না। জোর করে ঠেলে আরহামকে পার্টি অফিসে পাঠালো। আরহামকে বিদায় দিয়ে সেহের আবার 2 ঘন্টার ঘুম দিল। ঘুম ভাঙল বেলা 10:30টায়।
ভারী মাথা নিয়ে সেহের উঠে বসলো। বালিশে পিঠ ঠেকিয়ে চোখ বুজে কপালে হাত রাখলো। তপ্ত কপাল, জ্বর এসেছে বোধ হয়। বেশ কিছুক্ষণ চোখ বুজে একই ভঙ্গিতে বসে রইল। 11টার দিকে বিছানা ছাড়লো। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখলো যে যার যার মতো বেরিয়ে গেছে, বাড়িতে কেউ নেই। দাদিমায়ের কথা জিজ্ঞেস করলে লতা খালা জানান বাড়িতে নেই, এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গিয়েছেন। লতা খালা আরও জানালেন আরহাম যাওয়ার আগে সবাইকে নির্দেশ দিয়ে গেছেন কেউ যেন সেহেরকে ডিস্টার্ব না করে, তাই দাদিমা সেহেরকে ডাকেননি। সেহের কিঞ্চিত হাসল। আরহামের এসব হুটহাট পাগলামোগুলো সেহেরকে ভীষণ লজ্জায় ফেলে। মুচকি হেসে মুখে খাবার তুলতেই মুখে বিষ তেতো ভাব ফুটে ওঠে। জ্বরে মুখ তেতো হয়ে আছে, কিছু খেতে ভালো লাগছে না, কেমন গন্ধ গন্ধ অরুচি লাগছে। সেহেরের আর খাওয়া হলো না। খাবার ছেড়ে টেবিল থেকে উঠে পড়ল। রুমে এসে বসতেই কেমন যেন অস্থির লাগতে শুরু করলো। শরীর ভীষণ রকম দুর্বল লাগছে। একবার ভাবলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়বে, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলায়। ছোটবেলা দাদির থেকে শুনেছিল জ্বর আর বর এ দুটো জিনিসকে যত বেশি লাই দিবে তত বেশি মাথায় জোরে নাচবে। দুটোকে কন্ট্রোলে রাখতে হয়, যেই ভাবার সেই কাজ। সেহের আর এক সেকেন্ডও দেরি করলো না। হাতে কাপড় নিয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। জানালার স্বচ্ছ কাজ ভেদ করে সোনালি আলোয় কাবাডের ক্রিস্টাল হাতলগুলো হীরার মতো চকচক করছে। সেহের বেশ মন দিয়ে কাবাড গোছাচ্ছে। আরহামের কাবাডের দিকে হাত বাড়াতেই সেহেরের চোখ আটকায় কালো হাতবোর্ডে বাঁধানো ফাইলটায়। ফাইলটা হাতে নিয়ে গুছিয়ে রাখতে নিলে অসাবধানতা বশত ফাইলটা নিচে পড়ে যায়। সাথে সাথে ফাইলের ভেতরে ছবিগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। ছবিগুলো তুলতে গিয়ে সেহের থমকে যায়। হাতে নিয়ে বড় বড় চোখ করে সেহের তাকিয়ে। ছবিগুলো তার, এখনকার না, তাও আবার বছর 5 আগের। সেহেরের এখন স্পষ্ট মনে পড়ে ক্লাস 9-এর শেষের দিকে স্কুল থেকে এক ডান্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। চিটাগং মেন শহর ছেড়ে 3 ঘন্টার পথ। অনেক বড় আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদরা সেখানে ছিল। সেহেরদের স্কুল থেকে প্রতিযোগিতার জন্য তাকে বাছাই করা হয়েছিল। ছোট থেকে ক্লাসিক্যাল ডান্সের প্রতি বেশ ঝোঁক তার। এমন আরও কয়েকটা স্কুল বাছাই করা হয়েছিল। গাঢ় বেগুনি টকটকে লাল পাড়ের সিল্ক শাড়ি, থিম অনুযায়ী গা ভারী সাউথ ইন্ডিয়ান মুক্ত পান্নার গহনা, চুলগুলো খোপা বাঁধা। কিছু ছবি অডিটোরিয়ামের ভেতর নৃত্যরত অবস্থায়, আর কিছু ছবি অডিটোরিয়ামের বাহিরে চকলেট হাতে। এরপর আরও অনেক ছবি, প্রত্যেকটা ছবি আড়াল থেকে তোলা। কিন্তু চিন্তার বিষয়, এই ছবিগুলো আরহামের কাছে এলো কী করে? আর এই ছবিগুলো বা কে তুলেছে? সেহেরের জানা মতে আরহামের সাথে এখানে এসে এই প্রথম পরিচয়। তাহলে আরহামের কাছে সেহেরের এত আগের ছবি কী করে? সেহের ছবি হাতে গভীর ভাবনায় ডুবে থাকলো। বিকাল 5টা। ইদানিং সূর্যের কৃপণতা বাড়ছে। 4:30 বাজতে না বাজতেই বেলা ফুরায়। তেজ কমিয়ে সন্ধে নামার তাড়া নেয়। বাহিরে এলোমেলো হিম শীতল বাতাস বইছে। জানালা আবছা খোলা থাকায় সুরসুর করে ঘরে ঢুকছে। আরহাম হুড়মুড় করে বাড়ি ফিরেছে। দুপুর থেকে সেহেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু ফোন বারবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে। আরহামের ভীষণ চিন্তা হচ্ছে। অফিসে আর যাওয়া হলো না। পথ থেকে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে কাউকে পেল না। লতা খালা থেকে জানতে পারল সবাই বাহিরে আছেন, আর সেহের তার রুমে ঘুমোচ্ছে। লাঞ্চ করতে পর্যন্ত নিচে আসেনি। এবার আরহামের চিন্তা আরও বাড়ল। দ্রুত পায়ে ওপরের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকে সেহেরকে কয়েকবার ডাকলো, কোনো সাড়া মিলল না। আরহাম বিছানার দিকে এগিয়ে যায়। আলো ছায়ার অদ্ভুত খেলায় বিছানায় কারো প্রতিচ্ছবি লক্ষ্য করল। মোটা লুই গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে আছে। জ্বর হলো কি? আরহাম দ্রুত বিছানায় বসে। সেহেরের মুখের ওপর থেকে কম্বল সরাই। কপালে হাত ছুঁয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরহামের ভীষণ রাগ হলো। সে সকালেই বলেছিল ডক্টরের কাছে যেতে, কিন্তু সেহের না ছোড় বান্দা যাবে না। এখন সেই জ্বর বাঁধিয়ে অসুস্থ হলো। আরহাম নিজেকে প্রস্তুত করলো কড়া করে কয়েকটা কথা শোনাবে বলে, কিন্তু সেহেরের মুখ পানি চেয়ে আর বলতে পারল না। ভীষণ মায়া হলো। অগোছালো খোলা চুল, শুষ্ক ঠোঁট, রক্তিম ফোলা ফোলা চোখ, ফর্সা গালে ব্লাশের মতো রক্ত জমে আছে। রাগটা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। সেহেরের বাচ্চা বাচ্চা মুখ দেখে ভীষণ আদর আদর অনুভব হলো। এত আদরে মুখ কারো হয়?
আরহামকে দেখে সেহের উঠে বসার চেষ্টা করলো। আরহাম থামিয়ে দিল। সেহের বালিশে হেলান দিয়ে নিভু নিভু স্বরে বলল। কখন ফিরলেন? আরহাম থার্মোমিটার খুঁজতে খুঁজতে উত্তর দিল। এই তো মাত্রই। জ্বর বাঁধিয়ে বসে আছেন, জানাননি কেন? জানালে কি হতো, শুধু চিন্তা করতেন। তাছাড়া আমি ঠিক আছি, হালকা জ্বর এখনই ছেড়ে যাবে। আরহাম সেহেরের মুখের সামনেই থার্মোমিটার ধরে বলল। দেখি হাঁ করো। সেহের বাধ্য মেয়ের মতো মুখ খুলল। আরহাম সেহেরের দিকে ঝুঁকে গাঢ় স্বরে বলল। 102। এটা হালকা জ্বর। সেহের অপরাধী ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। আরহাম ডক্টরকে ফোন করলো। আধ ঘন্টার ভেতর ডক্টর এসে হাজির। সেহেরের চেক আপ করে ওষুধ দিয়ে গেল। আরহাম ফোন করে নিচে খাবার দিতে বলল। লতা খালা খাবার দিয়ে গেলেন। আরহাম নিজ হাতে সেহেরকে খাইয়ে দিল। কয়েক লোকমা খেতে সেহের বমি করে ভাসিয়ে দিল। নিজেও মাখল, সাথে আরহামকেও। আরহাম সেহেরকে পরিষ্কার করে, হাত পা মুছে দিয়ে নিজেও চেঞ্জ করে নিল। চিকেন স্যুপ খাইয়ে মেডিসিন দিল। সন্ধে নামা অবধি জ্বর কিছুটা ছাড়লো। সেহের আরহামের কাঁধে মাথা হেলিয়ে আছে। আরহাম চুলে বিলি কেটে দিচ্ছে। হঠাৎ সেহেরের ছবিগুলোর কথা মনে পড়ল। সেহের ধীর স্বরে বলল।